শিক্ষাসুলভ অনুষ্ঠানটি নিবেদন করছেন হোপ অ্যান্ড হিল ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। নমস্কার, শনিবাসরীয় সন্ধ্যার শিক্ষাসুলভের এই অনুষ্ঠানে এই সেটে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা 40 মিনিটের লাইভে থাকছি আপনাদের সাথে। আমাদের এই শিক্ষাসুলভ মানেই তো এই শিক্ষা বান্ধব, অর্থাৎ শিক্ষা সংক্রান্ত কতটা উৎসাহমূলক, কতটা উদ্দীপনার বা কিভাবে সফলতা আসে এই সংক্রান্ত কারোর জীবন এবং সেই জীবনীগুলো কতটা সমাজে পাথেয় হয়ে চলতে পারে এগুলোই তো তুলে ধরা। আর এই কারণেই প্রতি শনিবার সন্ধ্যা 6টায় আমরা থাকি আপনাদের সাথে, লাইভে থাকি, ফেসবুকের পাতায় থাকি এবং টিভির পর্দায় কিন্তু থাকি। আর আমাদের এই অনুষ্ঠানটি নিবেদনে রয়েছে হোপ অ্যান্ড হিল ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। এই মুহূর্তে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করার জন্য ফোন নম্বরটা একবার বলে দিচ্ছি, 0353246194 এই নম্বরে। এবার আসি আমাদের সাথে আজকের যিনি বিশিষ্ট অতিথি রয়েছেন, বিশিষ্ট ব্যক্তি রয়েছেন, ইতিবাচক মানুষটি রয়েছেন, কে তিনি রয়েছেন তার কথা বলছি। আসলে না, শিক্ষা বা সমাজ বা আমরা যারা নবীন প্রজন্ম বা যারা নতুন দিগন্তের যারা দিশারি, তাদেরকে দিশা দেখাতে চাই, তাদেরকে বলতে চাই যে কিভাবে, কোন উপায়ে বা কোন কোন পথকে অবলম্বন করে এগিয়ে চলা যায়। আর সেই কারণে এমন কিছু বিশিষ্টজন ব্যক্তিকে আমরা বাঁচি যারা কিন্তু তাদের সারা জীবনের বা তাদের চলার পথের বিভিন্ন বক্তব্যগুলোকে মেলে ধরে তাদেরকে আদর্শ করে চলার জন্য। আজ যে মানুষটি আমাদের সাথে রয়েছেন, শুরুতেই বলি, সফলতা এবং বিফলতা দুটোই আমাদের জীবনে বোধহয় খুব প্রয়োজন। তাই এই সফল হতে গেলে যে শুরু থেকেই সফলতা আসতে হবে না, তা নয়। যে মানুষটি আজ আমাদের সেটে রয়েছেন তিনি আজ জানাবেন যিনি কিন্তু জীবনে ইংরেজি ভাষাকে এগিয়ে নিয়ে যেতে বা ইংরেজি কিভাবে শিখতে হয় বা মাধ্যমিকে কত নম্বর পেতে হয়, উচ্চ মাধ্যমিকে কত নম্বর পেতে হয় তবে সফল হওয়া যায়, একেবারে যে বাঁধা ধরা একটা প্রথাগত শিক্ষা বলবো না। কারণ মাধ্যমিকে এই মানুষটি পেয়েছিলেন 20, শুধুমাত্র গ্রুপ, অর্থাৎ গ্রুপকে একসাথে করে যেই সিস্টেমটা 1976 সালের প্রথম মাধ্যমিক পরীক্ষা থেকে আমরা দেখেছি, সেই সময় সে কিন্তু ছিল একেবারেই নিম্নমানের ছাত্র। আর সেই নিম্নমানের ছাত্র ইংরেজির দিক থেকে দেখতে গেলে, তথাকথিত ইংরেজিটা এই কারণে আসছে যেহেতু ইংরেজি ভাষাটা আমাদের এখন বেশি একটা প্রয়োজন, বা উচ্চশিক্ষার ক্ষেত্রেও আমরা এই ভাষাটাকে ব্যবহার করে থাকি যেহেতু প্রয়োজনীয়তা রয়েছে আজকালকার সময়ে। সেই কারণে মাধ্যমিক এবং তারপর গেল উচ্চ মাধ্যমিক। উচ্চ মাধ্যমিকে সফলতা প্রথমবারে নেই, সফলতা এসেছে দ্বিতীয়বারে, অর্থাৎ প্রথমবার ফেল, তার পরের বার সে পাশ করেছে। তারপর আসি গ্র্যাজুয়েশনেও কিন্তু ভালোভাবে ইংরেজির দক্ষতাটা ছিল না, বা সবকিছু মিলিয়ে সার্বিক দক্ষতাটা ছিল না। এই রকম একজন মানুষ যে কিনা ভুটানে 27 বছর দক্ষতার সঙ্গে শিক্ষকতা করেছেন, এক্সেলেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন টিচার হিসেবে, ভুটান গভর্নমেন্ট নানা রকম ফেলিসিয়েশন তাকে করেছে, তার সাথে বিভিন্ন বই লেখালেখির জগতে যিনি রয়েছেন, এই মানুষটি আমাদের আজকের সেটে, আমি বলবো আজকের এই ক্ষেত্রে একেবারে একটা ইতিবাচক বার্তা বহন করছে সকলের উদ্দেশ্যে আর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। তাই চলুন চটপট কে রয়েছেন একটু তার সাথে আজকে আমরা একটু পরিচয় করি। আমাদের সাথে আমাদের সেটে রয়েছেন সন্তোষ চৌধুরী স্যার, ধন্যবাদ, শুভেচ্ছা জানাই। আর আপনার সময় ব্যয় করে আসার জন্য কিন্তু আমরা আপ্লুত। আর প্রথমেই আমরা আপনাকে স্বাগত জানালাম। এবার বলি, আপনার যে জার্নি, কিছুটা আমি শুনেছি জার্নিটা, মানে এই যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন, তারপর খারাপ রেজাল্ট, হয়তো সফল হওয়া জীবনে যায় না, কারণ এই তো নাম্বার কম, কিভাবে সফল হব, চাবিকাঠিটা কি,
কিভাবে সফলতা এসেছে? একাগ্রতা এবং মনের জোর অবশ্যই আমাদের প্রয়োজন, তবে এই মানুষটির থেকে, স্যারের থেকে আজ আমরা শুনবো কোথায় কিভাবে জীবন দর্শনটা শুরু হয়েছিল, কিভাবে রিয়েলাইজ হলো, বা কিভাবে নিজেকে ওই প্রেক্ষাপট থেকে আজকের এক্সেলেন্স আবার, যে কিনা কমপক্ষে 9-10টা স্কুলের সঙ্গে যুক্ত, শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন, তার সাথে আজ বিশিষ্ট শিক্ষাবিদ, এবং আরেকটি ছোট্ট বিষয় তার রয়েছে, তিনি কিন্তু যোগা শিক্ষক। এই বিষয়ে পরে আসবো, প্রথমে তার জীবন দর্শনটা শুনি, কিভাবে শুরু হয়েছিল এবং কিভাবে চ্যালেঞ্জিং এই সময় থেকে আজকের এই সফলতা, একটু যদি বলেন। ম্যাডাম, আপনি যে যেমন শুরুতেই বলেছিলেন, অ্যাজ এ স্টুডেন্ট আই ওয়াজ ভেরি পুয়ার পারফর্মার, আমি খুবই দুর্বল ছিলাম একদম, অ্যান্ড ওয়ার্স্ট পারফর্মার আই ওয়াজ ইন ইংলিশ। 12 ক্লাস যখন সেকেন্ড অ্যাটেম্প পরীক্ষা দিই, আচ্ছা, 30টা প্যারাগ্রাফ মুখস্থ করেছি। পরীক্ষায় একটা প্যারাগ্রাফ কমন পেলাম। যেমন মুখস্থ করেছি, 5টা সেন্টেন্স লেখার পরে 6 নম্বর সেন্টেন্সটা ভুলে গেছি, আচ্ছা, কলম থেমে গেছে, আর লেখা হয়নি। যাক, পরীক্ষায় পাশ করলাম কোনোভাবে 36.5% নম্বর দিয়ে। আচ্ছা, তারপর হায়ার সেকেন্ডারি পাশে পড়ে ইংরাজির প্রতি একটা ফোবিয়া হয়ে গেল। আচ্ছা, ইংরাজি, হ্যাঁ, যেহেতু ইংরাজিতে এত দুর্বল আমি, কলেজে ভর্তি হলাম, তখন আমাদের সময় ইংরাজিটা না অপশনাল হয়ে গেল, বাদ দিয়েছে ইংরাজি, পিওর বাংলায় পাস কোর্স নিয়ে পাস করলাম এবি ইনশিল কলেজ থেকে। আচ্ছা, এবার গ্র্যাজুয়েশনে পড়ে যখন এবার চাকরির জগতে ঢুকতে চাইছি, একদম দেখছি সর্বত্র ইংরাজির গুরুত্ব। তো এবার সেলফ এফোর্ট শুরু করলাম। যাক, 1981 সালটা, তাই তো? গ্র্যাজুয়েশন আমি 1981 করেছি। Can I join the discussion? হ্যাঁ, একদম একদম, অ্যাবসলিউটলি, ইউ হ্যাভ টু জয়েন। কি কোশ্চেন আছে একটু করতে পারেন। শুভ সন্ধ্যা। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন বলুন, হ্যাঁ বলুন, আমরা লাইনে আছি। I cannot see the video. Where is Mr. Santosh Chowdhury's speech available? Yeah, yes, available in CCN Binodon on Facebook page. CCN Binodon Facebook page, you go the Facebook page and okay. search CCN Binodon. Okay, Yeah, okay, thank you. Yeah, fine. So তারপর গ্রাজুয়েশন হলো, হয়ে গেল। তারপরেও আপনার প্যারাগ্রাফ লেখার মতো, মানে ইংরেজিতে একেবারে not only paragraph, হ্যাঁ, থ্যাংক ইউ কেন বলতে হয়, আচ্ছা, কেউ থ্যাংক ইউ বললে কি রেসপন্স করতে হবে, দ্যাট আমি শিখতে পারিনি। আচ্ছা, আই এম নট ব্লেমিং এনিবডি, আমি পারিনি, একদম, এতটা উইকনেস ছিল। তারপর জীবনের প্রয়োজনে কোনোভাবে একটা প্রাইভেট স্কুল, আচ্ছা, বিডি মেমোরিয়াল ইংলিশ হাই স্কুল জয়গাঁতে জয়েন করলাম। আচ্ছা, প্রথম স্কুল। ওখানে আমাকে ক্লাস 9-এ ইকোনমিক্স পড়াতে দেওয়া হলো। তা ইংলিশ মিডিয়াম স্কুল সেটা, তো নিজে তো ইংরাজি স্পিকিং এ জিরো, হাউ ক্যান আই টিচ ইকোনমিক্স ইন ইংলিশ মিডিয়াম স্কুল? আমি কি করলাম, টেক্সট বইটা হাতে নিয়ে জাস্ট রিডিং। আচ্ছা, ছেলে মেয়েরা they were laughing, ওরা হাসছিল, হাসাহাসি করছিল, বুঝে গেছে মাই ইংরেজি এফিসিয়েন্সি ওয়াজ ভেরি উইক। আমার কিছু করার ছিল না, আমি অসহায় ছিলাম। ওই স্কুলটা 1 মাস কাজ করেছি। আচ্ছা, এরপরে নেক্সট স্কুল হলো দরঙ্গা জুনিয়র হাই স্কুল, নলবাড়ি, আসাম। ওখানে শুরু হলো। তা ওখানে প্রথমে আমাকে টিচিং দেওয়া হলো ম্যাথমেটিক্স। তা ম্যাথমেটিক্সে আমি বেটার ছিলাম। স্কুলের হেডমাস্টার আমার ইংরেজির উইকনেস দেখে আমাকে ম্যাথমেটিক্স দিলেন, আর কি দিলেন সেটা হলো মোরাল সায়েন্স সাবজেক্ট। আচ্ছা, তা আমি ছোটবেলা থেকে একটা জিনিস, আমি প্রচন্ড জেদি এবং হার্ড ওয়ার্কিং, শিখতে হবে। ইয়েস, দ্যাট হ্যাজ বিন অলওয়েজ দেয়ার রাইট ফ্রম দ্য বিগিনিং। মানে এতটা পথ পেরিয়ে যখন আমি পারছি না ইংরেজিটা, গ্রাজুয়েশনও হয়ে গেল, কিন্তু মনের অদম্য ইচ্ছা শক্তি, কিন্তু অদম্য ইচ্ছা শক্তি, এবং সেটাই বোধহয় জয়ের বা সফলতার মূল চাবিকাঠি, তাই তো? তারপর কি হলো? আর কি হলো, সেই সঙ্গে
আমি পড়ার খবরের কাগজ, বিভিন্ন ম্যাগাজিন, ইন্ডিয়ার বোধহয় কোনো ম্যাগাজিন বাদ নেই অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার, ইন্ডিয়ার বোধহয় কোনো নিউজ পেপার বাংলা ইংরাজি বাদ নেই যেটা আমি পড়িনি। পড়ার আমার একটা অদম্য উৎসাহ আনন্দ চিরদিনই ছিল। আমি এই পড়ার মেটেরিয়ালস কিনতে আমার কোনো কার্পণ্য ছিল না, কোনো অভাবও ছিল না। সবকিছু সমস্ত কিছুর জন্য অভাব অনটন, চরম দারিদ্রতা, কিন্তু পড়ার যে ম্যাটেরিয়ালগুলো এটা কেনাতে আমার কোনোদিন কি করে পয়সা এসে গেছে। আপনি কিনে নিয়েছেন। তারপর আমি ভুটান গভর্নমেন্ট রিক্রুটস ইন্ডিয়ান। হ্যাঁ, এখানে আমি একটু থামাতে চাচ্ছি। এই যে ভুটান গভর্নমেন্টে গিয়ে শিক্ষকতা করা, তাই তো? শিক্ষকতা আপনি ওখানে 27 বছর, মানে জীবনের একটা মানে পুরোটাই যে একদম প্রোডাক্টিভ পিরিয়ডটা আপনি একদম 27 বছর ভুটান গভর্নমেন্টকে দিয়েছেন। এবং এইখানে আপনি কিছু কিছু যারা মানুষ রয়েছেন, যা কারোর অবহেলার শিকার হয়েছেন, কারোর এক্সেলেন্সের শিকার হয়েছেন যে না ভালো, বা কারোর দ্বারা কখনো মনের মধ্যে মানে একটা আঘাত পেয়েছেন, সবকিছু মিলিয়ে, এবং তার শেষের যে ফলটা সেটা হলো আপনাকে ভুটান গভর্নমেন্টের, ভুটানের রাজা ফেলিসিয়েট করেছে একটা ব্যাচ লাগে। আমি কিন্তু দেখতে পাচ্ছি ব্যাচটা, আমি দর্শকদের পর্দার উপরে যারা রয়েছে স্যারের এখানে ব্যাচটা রয়েছে। আমি বলেছিলাম স্যারকে যে আপনি এটা পড়ে আসবেন, কারণ এটা একটা উৎসাহমূলক একটা, এবং হাতে যে ভুটানের রাজার দেওয়া ঘড়ি, এই যে ভুটানের রাজার দেওয়া ঘড়ি, এক্সেলেন্স পারফরম্যান্স অফ টিচার, মানে এই দূরত্ব থেকে একেবারে কাছে চলে আসা, তাই তো? এই যে একটা বিশাল ফারাক, এটা কিন্তু সত্যি আজকের দিনের জন্য বা আজকে পর্দার ওপারে যারা তোমরা ছাত্রছাত্রীরা রয়েছে তাদের জন্য কিন্তু একেবারে খুব মানে উদম্য এবং একটা উদ্দাম শক্তি যে আমরা চাইলে করতে পারি। যাই হোক, আমরা তারপর স্যারের সাথে একটু কথা বলে দেখি যে এই যে ভুটান গভর্নমেন্টে চাকরি শুরু হলো, তাই তো? আপনি ইস্টার্ন ভুটান, ওয়েস্টার্ন ভুটান, নংকর হাই স্কুল, তারপরে ওয়াংচু মিডল সেকেন্ডারি হাই স্কুল, সমস্ত স্কুলে চাকরি করেছেন। এই অভিজ্ঞতাগুলো একটু আমাদেরকে যদি বলেন। ভুটানের ফার্স্ট পোস্টিং হয় আমার প্রাইমারি স্কুলে। আচ্ছা, ওই স্কুলের নামটা ছিল চেবার পাইলট স্কুল। তা আমি পাইলট স্কুল শুনে আমি সেই এক্সাইটেড হয়েছিলাম, নিশ্চয়ই এটা কোনো বড় শহরে হবে। ভুটানে যে বড় শহর নেই আমার জানা ছিল না সেটা। আচ্ছা, হ্যাঁ। তা সেই স্কুলে পৌঁছতে আমার চোখের জল ফেলতে হলো। একদম দুর্গম রিমোট স্কুল, যেখানে রাস্তা নেই, যেখানে ইলেকট্রিসিটি নেই। যাক, পৌঁছে গেছি, জয়েন করেছি, এবং ওখানে গিয়েই দেখি ব্রিটিশ টিচার, ক্যানাডিয়ান টিচার। আমাকে ক্লাস 1 পড়াতে দেওয়া হলো, দুজন টিচার, আই ওয়াজ দ্য মেইন টিচার। আর আমার পড়াশোনাটা সুপারভাইজ করার জন্য কানাডা থেকে 55 ইয়ার্স ওল্ড মিস্টার ব্রায়ান জেফ। আচ্ছা, যেখানে আপনি ইংরেজিতে দুর্বল একদম। আমি সবকিছু নিয়ে কনফিডেন্সের একটা অভাব রয়েছে, মানে অন্য দেশে গিয়ে শিক্ষকতা। ইয়েস, বিশাল উঁচা লম্বা লোক, একদম ক্যানাডিয়ান, অ্যাকসেন্ট ইজ ভেরি ডিফারেন্ট। তিনি আমাকে বলতেন মিস চাউধুরী। আচ্ছা, আমি যখন ক্লাসে উচ্চারণ করতাম ক্লাস 1 এ পড়াতে গিয়ে বার্ড, উনি সারাদিন বসে থাকতেন আমার ক্লাসে। যখন বলতাম বার্ড, মিস্টার চাউধুরী, ইট ইজ নট বার্ড, ইট ইজ বার্ড, ইট ইজ নট হার, ইট ইজ হর, ইট ইজ নট গার্ড, ইট ইজ গার্ড, ইয়েস, ইট ইজ নট ভি, ইট ইজ উই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো অসহায় ছিলাম। হ্যাঁ, তার মধ্যে প্রথম দিনেই স্কুল স্টার্টিং টাইম 8:30 তে, আমি প্রথম দিনেই 5 মিনিট লেটে গেছি। তো খাতা অ্যাটেন্ডেন্স রেজিস্টার আমি সই করেছি কিন্তু 8:30। আচ্ছা, কিন্তু আপনি গেছেন 8:35। উনি, আমি ক্লাসে ঢুকে গেলাম, ক্লাস থেকে বের করে আনলেন, অফিসে এনে বললেন, মিস্টার চৌধুরী, ইউ আর নট ফিট টু বি এ টিচার, ইউ আর ডিসঅনেস্ট, you have come to the school at 8:35 and you have mentioned in the attendance register 8:30. আমার কিছু বলার ছিল না, না, কিন্তু বাকি জীবনে আর এটা রিপিট হতে দেইনি আমি। একদম। ওই দিন আমার চোখের জল রাখতে পারছিলাম, কিন্তু আই এম টুডে প্রাউড that Mr. Brian Jeff has given me a great education, যেটা আমি জীবনের সেদিন পর্যন্ত মেনে চলার আমি করব। একদম। এই যে পুরো বিষয়টা, এবং এই ক্ষেত্রে না আমরা এমন কিছু মানুষদের দেখে থাকি বা বলতে দেখি যে পাংচুয়ালিটি একটা বোধহয় জীবনের অঙ্গ, তাই তো? যেটা একদম মানে শেখা বা এই শিক্ষিত সমাজকেও বোধহয় মেনে চলা প্রয়োজন, কারণ সময় তো সত্যি বয়ে যায়। কোন সময়টাকে আমরা কিভাবে, আমি বিশ্বাস করি, I firmly believe that punctuality is the first and foremost requirement of eligibility. আচ্ছা, তারপর আমরা এটা শুনেছি যে আপনি একজন মানে মেল ফিগার হয়ে 11 বছর
11 বছর একজন মেট্রন হিসেবেও থেকেছেন একটি গার্লস হোস্টেলে জীবনযাপন। এই যে মেয়েদেরকে নিয়ে চলা, মেয়েদের সাথে একজন মেল মেট্রন হয়ে থাকা, এই অভিজ্ঞতাটা কি রকম, মানে এই অভিজ্ঞতার মধ্য দিয়ে আপনি কি কি শিক্ষা লাভ করেছেন? দেখুন, যিনি আমাকে গার্লস হোস্টেলের ম্যাট্রন হিসাবে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, তিনি আজকে ভুটানের হোম সেক্রেটারি দাসো সোনাম ওয়াঙ্গেল। দাসো মানে লর্ড সোনাম ওয়াঙ্গেল, তার পজিশনটা বুঝতে পারছেন একদম। সেই দাসো সোনাম ওয়াঙ্গেল ছিলেন আমার প্রিন্সিপাল। তা আমি সেই আগের প্রাইমারি স্কুল থেকে এই স্কুলে যখন ট্রান্সফার হলো, উনি চুজ করে ফেলেছেন আমাকে অ্যালং উইথ মাই ওয়াইফ, মানে ওই গার্লস হোস্টেলটা দেখাশোনা করার জন্য এবং গার্লস হোস্টেলে থাকার জন্য। আমার মনে হলো লোকটা তো অ্যাবনর্মাল, ইন্ডিয়ান মা, একদম জেন্ট, আমি ইয়ং ম্যান, একদম আমরা ভাবতেই পারি না। তো উনি কি করলেন, আমি নীরব রইলাম, কারণ ভুটানে একজন হেডমাস্টার বা প্রিন্সিপাল মানে কিং, হি ইজ দ্য কিং ইন দ্য স্কুল, ডিসএগ্রিমেন্ট হওয়া যাবে না। তো আমি কোনো নীরব রইলাম। কি প্রিন্সিপাল কি করলেন, প্রতিদিনই মিস্টার চৌধুরী হোয়েন আর ইউ শিফটিং টু দ্য গার্লস হোস্টেল, আমি নীরব। তো এবার দেখি তো এর থেকে রেহাই নেই। হঠাৎ ওই যে যোগার প্রভাবে আমি চিন্তা করলাম যে আমি তো একজন টিচার, আমি একজন পুরুষ, আর মেয়েদের গার্লস হোস্টেলে থাকবো, ওই চিন্তাটাই তো মহাপাপ আমার। একজন টিচার ইজ মাদার অ্যাজ ওয়েল অ্যাজ ফাদার। আচ্ছা, সেই চিন্তা। আর এই যে গার্লস হোস্টেলে ম্যাট্রন নেই মেয়েদের দেখাশোনার জন্য, এটা তো প্রিন্সিপালের পার্সোনাল প্রবলেম নয়, ইটস দ্য প্রবলেম অফ দ্য স্কুল, বিকজ গার্লস হোস্টেল ইজ পার্ট অফ দ্য স্কুল। কাজেই সিন্স আই এম পার্ট অ্যাজ এ টিচার, ইট ইজ মাই প্রবলেম and I am also part of this. So I should change my attitude এবং এই গার্লস হোস্টেলের দায়িত্ব যেহেতু প্রিন্সিপাল চাইছেন আমার নেওয়া উচিত, ওই শিফট হয়ে গেলাম গার্লস হোস্টেলে। আচ্ছা, প্রথমে আমি মেয়েদের রুমে যেতাম না। তো একদিন প্রিন্সিপাল কোন একটা মেয়ের থেকে লিভ লেটার রিসিভ করলেন যে অসুস্থ, ক্লাস অ্যাটেন্ড করতে পারবে না। প্রিন্সিপাল আমাকে ডেকে ফেললেন, মিস্টার চৌধুরী এই মেয়েটি অসুস্থ, ক্লাসে আসছে না, আপনি কি করলেন, ওর কি সমস্যা? তখন আমি বললাম, স্যার আমি তো মেয়েদের রুমে যাই না, কাজে বলতে পারছি না। বলে, মিস্টার চৌধুরী এই কথা বলবেন না, ইউ আর রেসপন্সিবল ফর দিস। আচ্ছা, হ্যাঁ একদম, আপনাকে রেসপন্সিবল থাকতেই হবে। হ্যাঁ, সেদিন থেকে আমি মেয়েদের রুমে যেতে শুরু করলাম। আচ্ছা, তা সবসময় মিসেসকে নিয়ে যাই, অনেক বছর চললো। এবার একবার কি হলো, রাত 12টায়, 1টায়, 2টায় মেয়েদের বিভিন্ন ধরনের সমস্যায় অসুখ বিসুখে আসে। একদিন রাত এরকম 2:30, 2:30 হবে, মেয়েরা এসে নক করছে। তাই বললাম, মিসেসকে বললাম চলো মেয়েদের রুমে যাই। সেই দিন মিসেস একটু অসন্তুষ্ট হয়েছিলেন। উনি বললেন, তুমি এমন দায়িত্ব নিলে, নিজেকেও টর্চার করছো, আমাকেও টর্চার করছো। সেই দিন থেকে একাই যেতে শুরু করলাম, রাত 12টা, 1টা, 2টা, 3টা মেয়েদের রুমে। আর ওদের সবকিছু মিলিয়ে এই যে হোস্টেলে, গার্লস হোস্টেলে এতটা টাইম স্পেন্ড করা 11 বছর, এটা বোধহয় মানে কোথাও সততা, কোথাও মানে সবকিছু, তার একটা মানুষের ব্যক্তিত্বের সাথে যা যা প্রয়োজন সেই পুরো বিষয়টাই স্যারের মধ্যে ছিল বলেই কিন্তু 11 বছর একটি গার্লস হোস্টেলের অ্যাজ এ মেট্রন হিসেবে সে দায়িত্বভার কিন্তু সামলেছে। মানে ভাবুন বা ভেবে দেখুন, বা পর্দার উপরে যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলি, এই যে সফলতাটা এসছে, এই সফলতাটার যে চাবিকাঠি রয়েছে আমাদের মাঝেই রয়েছে, জানেন তো। কারণ আফটার গ্র্যাজুয়েশন যেই লোকটি বা যেই মানুষটি একেবারে সব দিক থেকে অদক্ষ, শুধু কোনো রকমভাবে সে পাশ করেছে, তারপর তার মধ্যে এই কোয়ালিটিগুলো এসেছে, তার মানে দেখুন তো লেট লার্নার বলে কিছু হয়, আমার তো মনে হয় না, অন্তত এই বা আজকের এই এপিসোড থেকে। তাই বলবেন তো নাকি? ইয়েস, ডেফিনেটলি লেট লার্নার। তো এটা কি সাকসেসের চাবিকাঠি নয়? এটা হতেই পারে না, তাই তো। এটা কিন্তু একটা বড় বার্তা। আমরা অনেক ছাত্রছাত্রীকে দেখি যে তারা দেরিতে শিখছে, মা বাবা প্রচুর চিন্তা করছে, তবে আমার মনে হয় আজকের এই অনুষ্ঠান দেখার পর চিন্তার ভাঁজটা কপাল থেকে উঠে যাবে। বা আমি শুরুতে বলছিলাম, স্যারের 1 বছর এইচএস এর কিন্তু নষ্টও হয়েছে, স্যার কিন্তু 1 বছর পাশ করতে পারেনি, পরের বছর সে ক্লিয়ার করেছে এইচএসটা। সো তারপর থেকে এতগুলো স্কুল জয়েন করা, ইংরেজিতে, ইভেন আমরা এখন এই সেটে স্যারকে দেখছি, স্যার কিন্তু মাঝে মধ্যে ইংরেজিতেই আমাদের সাথে কথা বলছেন, কথা বলতে বলতে এই ব্যাপারটা আসছে। ভুটান গভর্নমেন্ট থেকে একটা এক্সেলেন্স অ্যাওয়ার্ড পাওয়া, গার্লস হোস্টেলে মানে পুরো বিষয়ের দায়িত্বটা নেওয়া, এটা না একটা অদ্ভুত, একটা জাদুর মতো বিষয়। যদি আমার মনে হয়, কি বলবেন, মানে এই জাদুটা কিভাবে আসে? জাদুটার মূল কথা হলো, বিকেশ আয়াঙ্গার, মাই যোগা গুরু, ওয়ার্ল্ডের টপ মোস্ট
যোগা টিচার। আমি প্রাইমারি স্কুলে যখন জয়েন করি শুরুতেই হেডমাস্টার প্রাইমারি স্কুলে আমাকে লাইব্রেরির দায়িত্ব দিলেন, বিসাইড টিচিং। আর সেই লাইব্রেরিটা হয়ে দাঁড়ালো ব্লেসিং ইন ডিসগাইজ। আমি বাড়তি দায়িত্ব নিতে পছন্দ করিনি, কিন্তু ভুটানে যে বললাম হেডমাস্টারের অর্ডার মানে কিং এর অর্ডার। আচ্ছা, তখন লাইব্রেরির দায়িত্ব নিয়ে প্রতিটা বইকে আমি নবজাতক শিশু হিসাবে যত্ন করেছি। আচ্ছা, এবার আমাদের একটু সময় হয়ে গেছে বিরতি নেওয়ার, এরপর আমরা আপনার ওই যোগা সংক্রান্ত বিষয়ে আমরা একটা বিরতি নিই। বিরতির পর আমরা এই বিষয়ে আসবো, VKS আয়েঙ্গারের সাথে যে সরাসরি সাক্ষাৎ এবং তার কতটা কি রয়েছে তার জীবনে এবং কতটা সফলতা কতটা বিফলতা সবকিছু নিয়ে। তাই নিয়ে নিচ্ছে একটা ছোট বিজ্ঞাপন বিরতি। আপনারা আমাদের সাথে থাকুন, এই শিক্ষা সুলুকে সেটে থাকুন। নিতেই হচ্ছে একটা বিরতি, সঙ্গে থাকুন। উত্তরবঙ্গে প্রথম আন্তর্জাতিক স্তরের ক্যান্সার হসপিটাল হোপ অ্যান্ড হিল রয়েছে বিশ্বমানের চিকিৎসা পরিষেবায়। এখন রোগী বা তার পরিবারকে ছুটে যেতে হবে না কলকাতা বা দূরে কোথাও। আমাদের পরিষেবায় রয়েছে পেট সিটি স্ক্যান। এখনো পর্যন্ত 1000-এরও বেশি রোগীর পেট সিটি স্ক্যান এখানে সম্পন্ন করা হয়েছে। বিশেষজ্ঞ রেডিয়েশন অঙ্কোলজিস্ট টিমের সাথে রয়েছে উত্তরবঙ্গের সেরা রেডিওথেরাপি লিনিয়ার এক্সিলারেটর মেশিন। বন্ধুত্বপূর্ণ পরিবেশে উন্নত মানের চিকিৎসা পরিষেবা দিতে রয়েছেন একমাত্র FRCR ক্লিনিক্যাল অঙ্কোলজিস্ট ডাক্তার সপ্তর্ষি ঘোষ। এখানে রয়েছে অঙ্কো অ্যানেস্থেশিয়া সহ ফুল টাইম সার্জিক্যাল অঙ্কোলজি টিম। আরও রয়েছে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি পরিষেবার সাথে ইনহাউস বায়োপসি সহ ডাক্তারদের অঙ্কোপ্যাথোলজি টিম। স্বাস্থ্যসাথী কার্ড এখানে গ্রহণযোগ্য। হোপ অ্যান্ড হিল ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার, জটিয়াখালী, ফুলবাড়ি। জানো মা, আমি না কবিতা লিখেছি, তোমরা পড়বে কি তা? পাড়ার মদন পাশ করেছে ইতিহাসে MA। সুভাষ যেটু বলতো আমায়, জোট বাঁধবি সব সময়। জোট বেঁধেছে হাসান হোসেন, জোট বাঁধে রাম লক্ষণও। 27-27 আমি বলেছিলাম বলে গুরুমশাই আমার পরে উঠল রাগে জ্বলে। শুধু গান বা নাচ নয়, কবিতা ও আবৃত্তির রিয়ালিটি শো দেখুন CCN বিনোদন চ্যানেলে। 6 থেকে 14 বছর বয়সী আবৃত্তিকারদের নিয়ে কবিতার ভুবনের পথ চলা শুরু হয়েছে CCN বিনোদন চ্যানেলে। প্রতি বুধ ও শুক্রবার রাত 9টা এবং পুনঃপ্রচার বৃহস্পতিবার ও শনিবার রাত 10টা, শুধুমাত্র CCN বিনোদন চ্যানেলে এবং CCN বিনোদন অফিসিয়াল ফেসবুক পেজে। ফিরে এলাম বিরতির পর আপনাদের প্রিয় অনুষ্ঠান শিক্ষা সুলুকের এই সেটে। আমাদের এই অনুষ্ঠানের নিবেদনে রয়েছে হোপ অ্যান্ড হিল ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। আর এই মুহূর্তে সরাসরি আপনারা যোগাযোগ করতে চাইলে আমাদের কিন্তু সরাসরি লাইভ ফোন ইন নম্বরটি রয়েছে, স্ক্রলেও দেখবেন নিচে দেওয়া রয়েছে 24619224 এই নম্বরটিতে। এবার আমরা আজকের যে মানুষটিকে নিয়ে বসেছি, শ্রী সন্তোষ চৌধুরী। তিনি তার সমস্ত জীবনের কিছু কথা মেলে ধরলেন, যা ইতিবাচক পদক্ষেপ, ইতিবাচক কিছু বার্তা সকলের উদ্দেশ্যে দেওয়ার। এবার আমি সরাসরি স্যারের কাছে যাচ্ছি যে এই প্রশ্নে, সেটা হলো VKS আয়েঙ্গার একজন যোগা গুরু। আমরা সকলেই জানি এত বড় মাপের একজন যোগা শিক্ষক, যোগগুরু, তার কিন্তু সরাসরি হ্যালো, আচ্ছা আমাদের একটা ফোন এসেছে, একটা ফোনটা আছে। হ্যাঁ বলুন। আমি যে আলিপুরদুয়ার থেকে বলছি। হ্যাঁ বলুন। আমি যে সন্তোষ স্যারকে একটু কোশ্চেন করতে চাই। একদম একদম, আপনি বলুন স্যার, আমাদের সাথে রয়েছে। হ্যাঁ স্যার, বলছিলাম আপনি তো ভুটানে এতদিন চাকরি করলেন, আপনি তো এখন এখানে বিভিন্ন ছাত্র পড়ান, ওখানকার ছাত্র আর এখানকার ছাত্রের মধ্যে কি তফাৎ আপনি অনুভব করছেন? মানে তারা বিশাল পার্থক্য। আচ্ছা, বা ভীষণ সুন্দর একটা প্রশ্ন বলেন স্যার। হ্যাঁ, তাহলে আমরা এই প্রশ্নেই ফিরি আগে নাকি, উত্তরটা যদি দেন। থ্যাংক ইউ, ধন্যবাদ সাথে থাকার জন্য, পাশে থাকুন। আমি জাজমেন্টাল হতে চাই না, যেটা সত্য, আমার যেটা এক্সপেরিয়েন্স আমি সেটাই বলতে চাই। ভুটানের ছেলে মেয়েদের মধ্যে অবিডিয়েন্স, ডিসিপ্লিন, হার্ড ওয়ার্কিং অ্যাটিটিউড, পাংচুয়ালিটি। ভুটানে একটা টার্ম আছে ডিগ্লাম নামজা, ওই একটা টার্মে এনাফ। আচ্ছা, ডিগ্লাম যা মানে এর তো বাংলা বা ইংরেজি ট্রান্সলেশন হয় না। এই ডিগ্লাম নামজা
লেসনে যেটা ভুটানিজ টিচাররা শেখান, ম্যানারিজম, ডিসিপ্লিন, মেনি ডুজ অ্যান্ড ডোন্টস শেখানো হয়। ডিগ্লাম নাম যেটা, ডিগ্লাম নামটা তার বড় টার্ম, ওই একটা ডিগ্লাম নাম যার কারণেই ভুটানিজ ছেলেমেয়েরা they are very obedient, very loyal, very faithful, very honest, very hardworking, and they are wonderful. Of course there are exception, আর এটাই আমার একটা অ্যাডভান্টেজ হয়ে গিয়েছিল যে এত দায় দায়িত্ব পালন করার। যা দিয়েছেন, আমি ভুটানের আমার হেডমাস্টার মশাই বা প্রিন্সিপালরা আমাকে যা দায় দায়িত্ব দিয়েছে, প্রচুর দায় দায়িত্ব, আমি কোনোটা না করিনি। আর এই ছেলে মেয়েদের ভালোবাসা, ওরা আমাকে আপসি স্যার ডাকতো। ভুটানে আই এম নোন অ্যাজ আপসি স্যার। আমি এটা বলতে চাচ্ছিলাম যে আপসি স্যার মানে আত্মার আত্মীয় যিনি, একেবারে খুব কাছের, তাই তো? হ্যাঁ, আপচি স্যার। আমরা বোধহয় স্যারের নিউজের প্রথম খবরটা আপচি স্যার দিয়েই কভার করেছিল, এটা আমরা দেখেছিলাম বা এটা আমরা জানি, মানে এটা প্রচলিত বা যারা আমরা শিক্ষা জগতে রয়েছি তারা এই নামটির সাথেও কিন্তু পরিচিত, স্যারের সাথে পরিচিত, যে আপচি স্যার ভুটানের যে টার্মটি, মানে একেবারে আত্মার আত্মীয় যিনি একেবারে সমস্ত বিষয়ে যাকে বলা যায়, যেখানে গঠন তৈরি করা যায়, গঠন হওয়া যায়, তিনি সেই প্রিয় মানুষ আপচি স্যার। আর আপচি স্যারই আজ আমাদের সাথে রয়েছেন। হ্যাঁ, তারপর আমরা যেখানে ফিরছিলাম যে তাদের মধ্যে ওবিডিয়েন্ট ব্যাপারটা রয়েছে। আর বর্তমান আমাদের মানে ভারতের কি বলবেন, ভারতের ছাত্রছাত্রীদের কম্পারেটিভলি কি আলাদাভাবে ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে কি? কম্পারেটিভলি হ্যাঁ, আলাদাভাবে প্রয়োজন আছে আমাদের ছেলেমেয়েদের। আমাদের ছেলেমেয়েদেরকে আমি রেসপন্সিবল করছি না, আমাদের গোটা সোশ্যাল সেটআপটা, এডুকেশন সিস্টেমটা টোটালি ডেমোক্রেটিক সেটআপটা টোটালি ডিফারেন্ট। হ্যাঁ, তো ফলে একটা ভাস্ট পার্থক্য আমরা লক্ষ্য করি, যেটাতে নাকি শিক্ষক ছাত্রছাত্রীর মধ্যে যে একটা ক্লোজ, ভুটানে শুধু নয়, প্যারেন্টসও আমাকে আপনি স্যার ডাকতেন। আচ্ছা, প্যারেন্টসরাও, শুধু স্টুডেন্টরা নয়, একটা পারিবারিক বন্ধন, যার জন্য জীবনটাকে আমি উজাড় করে দিয়েছি 100%। আচ্ছা, হ্যাঁ, তো যে জিনিসটা আমাদের এখানে হচ্ছে না, আমাদের এখানে অনেকটাই মেকানিক্যাল। এমনকি প্যারেন্টদের সঙ্গেও, যে স্টুডেন্ট পড়ে প্যারেন্টদের সঙ্গে টিচারদের সেই ঘনিষ্ঠ সম্পর্ক, হয়তো যারা রেয়ার কেসে, ব্যতিক্রমী কেসেস আছেন, না ব্যতিক্রমী থাকবেই, তবে বেশিরভাগ এটা স্বীকার করতেই হয়, কারণ পেশাগত সম্পর্ক, মানে খুব যে পারিবারিক এমনটা কিন্তু আমরা 50-50 বলতে পারি, তাই তো? আর যেখানে ভুটানে আমরা 99% বলতে পারি যে একেবারে খুব আত্মার আত্মীয়ের সাথে কিন্তু সম্পর্ক জড়িত। আর এটাই সফলতা চাবিকাঠি কি, যে খুব একসাথে পারিবারিক একটা সম্পর্ক। কিছু বলা can conquer the universe, কথা আছে, খুব বড় একটা কথা। love can conquer the universe. ভুটানিজ লাভে আমি ইনটক্সিকেটেড হয়ে গেছিলাম, আমি যে একটা বিদেশে ছিলাম সেটা ভুলে গেছিলাম। আর ওখানে গিয়েই তো আপনার এই মানে আরো দক্ষতাটা বেড়ে উঠেছে। আমাকে লাইব্রেরির দায়িত্ব দেওয়া হয়েছে, সেই লাইব্রেরি আমি প্রতিটা বই তন্ন করে খুঁজেছি, বইয়ের মধ্যে কি আছে, বেস্ট বইগুলো আমি নিজে পারচেজ করে ফেলেছি, কলকাতা, চেন্নাই, দিল্লি ইত্যাদি বিভিন্ন জায়গা। আচ্ছা, আমাদের একটা ফোন রয়েছে, আমরা একটু ফোনে যাই। ওকে, প্লিজ। হ্যাঁ, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আই এম মিস্টার চৌধুরী's friend Jose from Kerala. ও ওয়াও, ওকে, বলুন। From Kerala. Can he hear me? Yes, sir, I can hear. Yeah, how are you? Nice to see you. Thank you, sir. It is you who built me. Wow. It is he who built me. আচ্ছা, বাহ, সুন্দর সন্ধ্যার সাক্ষী তাহলে students. আচ্ছা, লাইনটা বোধহয় একটু আমার ইংরেজি শিক্ষক ভুটানে। আচ্ছা, বাহ, উনি টিচার। Thank you sir for calling us in this Yeah, okay, welcome. My age, he is junior to me. And you see our program from Kerala, so কি বলবো, we are very proud to hear you in this program. আমি যেহেতু উনি কল করেছেন, স্যার ক্যান ইউ হিয়ার মি? Yeah, I can hear you. You can speak in any language. পোয়েট্রি আমার কাছে একটা বিষ ছিল। পোয়েট্রি ওয়াজ এ পয়জন টু মি। ছাত্র জীবনে শুধু নোট মুখস্থ করে পরীক্ষা দিয়েছি, পাস করেছি। পোয়েট্রি যে কেন পড়াতে হয় সেই বোধ আমার ছিল না। বাট দিস মিস্টার কেসি জোস, উনি টিচার ছিলেন ভুটানে, আমিও টিচার। তা একটা ওয়ার্কশপ হয়েছিল, সেই ওয়ার্কশপে মিস্টার কেসি জোস ওয়াজ দ্য ফ্যাসিলিটেটর ইংলিশ পোয়েট্রির জন্য। তা উনি কি করলেন, উনি দাঁড়িয়ে as a facilitator, can I stand? Yeah. উনি শুধু দাঁড়িয়ে, এভাবে দাঁড়িয়ে উনি শুনলেন, and then my heart with pleasure fills and dances with the daffodils. Okay.
এই দিয়ে শুরু করলেন ড্যাফোডিলস উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের পোয়েট্রি। আমি সঙ্গে সঙ্গে ট্রান্সফর্মড হয়ে গেলাম, এলিভেটেড হয়ে গেলাম, নতুন মানুষ হয়ে গেলাম, আমি পোয়েট্রির প্রেমে পড়ে গেলাম। উনি শিখালেন পোয়েট্রি has 3 elements, poetry has music, poetry has imagination, poetry has emotion. সেই দিন থেকে আমি কবিতা পাগল হয়ে গেছি। নাও পোয়েট্রি, আই এম ইনটক্সিকেটেড, my most favorite genre is poetry, and Mr. Casey George is the cause. Not only that, even today when I post a Facebook my write up in the Facebook, I first send up my write up to Mr. Casey George, sir, please check it. So thanks again, sir. Once it is approved by him, then I post. Yeah, that's my privilege. Thank you so much. In the classroom, I was when I taught a poem. So suddenly I came across, that is another beauty of Bhutanese students. Suddenly I came across a problem which answer I do not know, the word meaning I don't understand. And my character is, I do not want to digest any doubt, and without knowing well, I do not want to teach any student. I do not want to inject poetry. So instantly what I would say, I would speak to the students, please, this line I am not able to understand. So let me ask my teacher, Mr. Casey George, who was a lecturer at Shamchi Education College. So students would remain quiet, then I would make phone call, sir, in this poem this line is there, I am not able to understand, please. আচ্ছা, আমাদের সাথে কেউ ফোনে আছেন, সত্যি যিনি ফোন করেছিলেন কেরালা থেকে, আমরা সত্যিই কিন্তু অভিভূত, আমাদের এই মানে অনুষ্ঠানটা বোধহয় সার্থক, তাই তো? হ্যালো, কে আছেন, কোথা থেকে আছেন একটু বলুন। হ্যালো, আমি শিলিগুড়ি থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, নমস্কার জানাই আপনাকে প্রথমে। নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন স্যার, বলছিলাম কি শুদ্ধ ইংরেজি শিখতে হলে আমি কি পাঠ্য বই ফলো করব নাকি বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া যে চ্যানেলগুলো আছে সেগুলো দেখে আমি শিখতে পারবো স্যার? আমি বিশ্বাস করি হার্ড কপিতে। ইলেকট্রনিক মিডিয়া অফ কোর্স ইট ইজ সাপোর্টিভ, ইজ গুড, but I love the books, the books which I can touch, I can handle, I can mark, I can refer anytime. একদম তাই, হার্ড কপি books I consider as a newly born baby. I love to touch book, which in electronic media is not possible. And I have hundreds of books at my home. When I talk to people, people do not touch it. Instantly, in seconds, I will be able to, this sentence I spoke, it is in which book, on which page number, just I will need minutes or seconds. So this is not possible because I mark the page number, but this is not possible in electronic media. একেবারেই তাই, সত্যি তাই। হার্ড কপিতে থাকলে আমরা যতটা তাড়াতাড়ি মানে সেটাকে ধাতস্থ করতে পারি, পড়ে জেগে উঠতে পারি, ইলেকট্রনিক মিডিয়াতে ততটা বোধহয় সম্ভব হয় না। ধন্যবাদ সাথে থাকার জন্য যে রয়েছেন। হ্যাঁ, আচ্ছা, আমরা এবার ফিরি এই প্রশ্নে যে এই ভিকেএস আয়েঙ্গার যে সাথে এই মানুষটি সরাসরি যোগা এবং যোগা তার জীবনকে একটা বিরাট পরিবর্তন করে দিয়েছিল, স্যার নিজে বলেছেন সেটা। এই যে ভিকেএস আয়েঙ্গারের সাথে সরাসরি তার যোগ এবং তার সাথে এক কথাতে ছাত্রছাত্রীদের যে একটা যোগার সিলেবাস রয়েছে, যোগা করলে কি কি হতে পারে বা কি ধরনের যোগার মধ্য দিয়ে শারীরিক মানসিক সবকিছু ভীষণ সুন্দরভাবে একেবারে থাকতে পারে সমস্ত ছাত্রছাত্রী থেকে শুরু করে সকলেরই, যোগাটা তো সকলের জন্যই। এই বিষয়ে এবার আমরা একটু শুনি, মানে যোগা হঠাৎ কেন আপনাকে কিভাবে টানলো, কিভাবে ভিকেএস আয়েঙ্গারের সাথে সাক্ষাৎ বা কিভাবে টেনে আপনি ওই বিষয়, এখন তো আপনি একজন মানে একজন স্বনামধন্য যোগা প্রশিক্ষকও, আমরা সেটাও জানি, এই বিষয়ে একটু আমাদের দর্শক বন্ধুদের কিছু বলুন। আমি যখন প্রাইমারি স্কুলে, রিমোট স্কুল, আমি ওই লাইব্রেরি অর্গানাইজ করতে গিয়েই একটা ম্যাগাজিন, ফ্রন্টলাইন ম্যাগাজিন, আর একটা ম্যাগাজিন পুনের থেকে পাবলিশ হয় সায়েন্স টুডে, আচ্ছা ওটা ডিসকন্টিনিউ হয়ে গেছে, এই দুটার মধ্যে ওই ভিকেএস আয়েঙ্গারের আর্টিকেল পেলাম। আচ্ছা, পেয়েই আমারই হলো যে উনি রাইট ম্যান টু কন্ট্যাক্ট, যিনি আমার জীবনটা বদলে দিবেন, কারণ আমি অনেক রোগে শোগে, বহু সমস্যা, ট্রাউমেটিক লাইফ আই লিভ মাই আর্লি লাইফ, যে ইনি আমার জীবন বদলে দিবেন। তারপর আমি কি করলাম, ওনার ঠিকানা জানি না, সেই ফ্রন্টলাইন এডিটর চেন্নাইতে চিঠি লিখলাম এডিটরকে যে আপনাদের এই ইস্যুতে আমি ভিকেএস আয়েঙ্গারের যোগাগুরুর কথা বললাম, আমাকে অ্যাড্রেসটা পাঠানো। ওনারা পাঠালেন অ্যাড্রেস, তারপর সেই অনুযায়ী ভিকেএস আয়েঙ্গারকে চিঠি লিখলাম। তখন ভিকেএস আয়েঙ্গার তো সারা বিশ্ব জুড়ে ওনার ডাক, তো ওনার সেক্রেটারি আমাকে রিপ্লাই দিচ্ছেন যে গুরুজি ইজ আউট অফ ইন্ডিয়া আফটার সেভারাল লেটার্স। দেন আমি রিপ্লাই পেলাম যে আপনি আসুন জানুয়ারিতে।
আমাদের ভুটানে ওই ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি উইন্টার ব্রেক থাকতো, তখন আমি বাড়িতে আসতাম। আচ্ছা, তো ওই ইনভাইটেশন পেয়ে আমি চলে গেলাম। তা বিকে সাঙ্গার আমাকে জিজ্ঞাসা করলাম, ফর হাউ লং হ্যাভ ইউ কাম? আমি বললাম 4 দিনের জন্য। উনি গর্জে উঠলেন, কারণ আমার তখন যোগা সম্পর্কে ধারণা যে উনি আমার টাচ করে দেবেন, আমার লাইফ ট্রান্সফর্ম হয়ে যাবে। আচ্ছা, এবং আমি খুব সিকলি যেমন আমাকে দেখছেন, বাট নাও আই সে আই এম ওয়ান অফ দ্য হেলদিয়েস্ট। তখন স্বাস্থ্য সম্পর্কে আমার ধারণা ছিল মোটা হব, ফর্সা হব, লম্বা হব, দ্যাট ইজ হেলথ। তা বিকে সাঙ্গার সেটা ট্রান্সফর্ম করে দেবেন আমাকে। তা উনি কি করলেন, জিজ্ঞাসা ফর হাউ লং হ্যাভ ইউ কাম? আমি বলি 4 দিনের জন্য। উনি বলছে আই এম নট এ ম্যাজিশিয়ান, হি রোড। People are coming from all parts of the world for years and months, and you have come for 4 days. You have to work hard and harvest the fruit. তো আমি চলে এলাম। এরপরে উনি অ্যাডভাইস করলেন আমাকে চিঠি লিখবে আর আমার বইগুলো কিনবে, আর এরপরে আরো বেশি সময় নিয়ে আসবে। সেই যে জার্নি শুরু হলো, আমি চিঠি লিখেছি, ভুটানে ফিরে গিয়ে চিঠি লিখেছি, প্রতিটা চিঠির উত্তর দিয়েছেন। এখানে 2টা চিঠি আছে, ডজনস অফ চিঠি আমার কাছে আছে ওনার, এবং ওনার বইগুলো কিনলাম, আর সমস্ত বইগুলো ইংরেজিতে। এটা এই চিঠিগুলো বোধহয় ওনার, তাই না? হ্যাঁ, এই চিঠি ওনার। এবং ভুটানি স্টুডেন্টদের যোগা শেখার, যখন বললাম যোগাটা একটা এক্সিলেন্ট থিং, আমি ভুটানি স্টুডেন্টদেরকে যোগা শেখানোর জন্য ওনাকে চিঠি লিখলাম। ভুটানি স্টুডেন্টদের জন্য উনি যোগা সিলেবাসটা পাঠিয়েছেন। আপনার এক কথায় উনি তারপর এটি দিয়ে দিলেন। আচ্ছা, এখন আমি বর্তমান প্রেক্ষাপটে আসি। এখন আপনি যোগা শেখাচ্ছেন এবং তার সাথে ইংরেজির কোচিংটাও দিচ্ছেন। এরকম ছাত্রছাত্রীদের আপনি পেয়েছেন বা এখনো পাচ্ছেন আপনার চলার পথকে পাথেয় করে তারাও এগিয়ে যেতে চলছে, সেরকম মানে কি ধরনের এক্সাম্পল আপনি তুলে ধরবেন? আমি একটা এক্সাম্পল, বাংলা মিডিয়াম থেকে ইংরেজি মিডিয়াম, আর তার সাথে আরেকটা এক্সাম্পল আমি চাই যে যোগার মধ্য দিয়ে বাচ্চা একদম সুন্দরভাবে তার মানে একটা ধ্যান ধারণা, ফিজিক্যাল, মেন্টাল, ইন্টেলেকচুয়াল, এরকম একটা দুটো এক্সাম্পল মানে আমরা চাচ্ছি। এক্সাম্পলটা এই আমার হাতেই দেখতে পারবেন। আচ্ছা, হ্যাঁ, ভীষণ সুন্দর একটা হ্যান্ডরাইটিং আমি দেখতে পাচ্ছি। এই স্টুডেন্টটার বয়স অনলি 13। আচ্ছা, 13 বছর। 13 বছর। এই স্টুডেন্টই বাংলা মিডিয়ামের স্টুডেন্ট। আচ্ছা, ভাটিবাড়ি গার্লস হাই স্কুল। এই স্টুডেন্টের বাবা একজন সাইকেল মেকানিক, মা গৃহবধূ। তা এই স্টুডেন্টটি ও যখন ক্লাস 5-এ পড়ে আমার সঙ্গে দেখা হয়। আমি বললাম মনমন বাড়িতে গিয়ে বাবাকে বলবে একজন ভালো ইংলিশ টিচার দিয়ে পড়াতে, যে নাকি হু ক্যান স্পিক ইংলিশ ওয়েল, হু ক্যান রাইট ইংলিশ ফ্লুয়েন্ট। আর এই মেয়েটি বলল, and you are that teacher, দাদু, you are that। সেই পরের দিন থেকে আমি 14 কিলোমিটার স্কুটি চালিয়ে ওর বাড়িতে যেতাম পড়াতে, সপ্তাহে 1 দিন, only once a week। আচ্ছা, কিছুদিনের মধ্যে এমন মিরাকেল লক্ষ্য করলাম ওর মধ্যে, আমি মানে ও আমাকে বলছে দাদু তুমি যা বলবে আমি তাই করবো। আর আমি প্রতিদিন ওর লক্ষ্য করছি, আমি অবজার্ভ করছি, অ্যাসেস করছি ওর স্ট্যান্ডার্ডটা কিভাবে গ্রো করছে। as her standard was growing, আমি আরো more higher level book মানে I carried to her house, and every book she very faithfully read। আচ্ছা, করতে করতে আমি স্ট্যান্ডার্ড যখন ভালো দেখলাম, ক্লাস 13 বছরের মেয়েকে একদিন আমি মনমন টুডে ইউ হ্যাভ টু রাইট অ্যান এসে। আচ্ছা দাদু তুমি যখন বলেছো আমাকে লিখতেই হবে, টপিকটা বলো তো। বললাম মনমোহন 8 years hence। তা আমি তো ওটা পক্ষে বোঝা কঠিন, অর্থাৎ মনমোহন তোমার বয়স 13, তোমার 8 বছর পরের জীবনীটা লেখো। আচ্ছা দাদু তুমি যখন বলেছো তো লিখতে তো হবেই। দাদু কত ওয়ার্ড? 4000 ওয়ার্ড। ঠিক আছে দাদু তুমি যখন বলেছো লিখতেই হবে। এই 24 পাতা রচনা ও ইনস্ট্যান্টলি সকাল 8টা থেকে বসে 2টার মধ্যে পর্যন্ত লিখে ফেললো। 24 পাতা ডায়াগ্রাম দিয়ে, অভাবনীয় সফলতা, যার মধ্যে উপনিষদ, ভগবত গীতা, ইন্ডিয়ান ডিফারেন্ট রেফারেন্স, ওই যে রেফারেন্স বইগুলো পড়েছে, লাইব্রেরি ওর বোঝা বই আমি ওর বাড়িতে নিয়ে গেছি, এগুলো সব ব্যবহার করেছে। মানে এই যে বাংলা মিডিয়ামের সেই ছাত্রীটি এত সুন্দরভাবে এতগুলো লেখা, স্যার নিয়েও এসেছেন কপিটা। যাই হোক, আমাদের সাথে ফোনে বোধহয় কেউ একজন রয়েছেন। হ্যাঁ, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আচ্ছা নমস্কার, আমার নাম অনির্বাণ মজুমদার। আমি সন্তোষ বাবু যেখানে থাকেন আমি ওখানেই থাকতাম, তো পার্সোনালিও আমি চিনি। আমি ওনার সঙ্গে মানে ওনার যে লাইফস্টাইল বা ওনার যেরকম ভাবে ওনার মানে মতাদর্শ বা যা কিছু ভীষণ ভাবে অনুপ্রাণিত। একদম। তো আমি এটুকুই মানে সর্বাঙ্গীন সফলতা ওনার সবসময় কামনা করি, এবং এটুকুই বলতে চাই যে উনি এই যে একজন যথেষ্ট বয়স হওয়া সত্ত্বেও উনি এই যে এতটা অপরন্ত প্রাণ শক্তির যে রথ উনি নিয়ে ঘুরে বেড়ান, এটা কিভাবে সম্ভব ওনার কাছে? একদম ভালো প্রশ্ন, ধন্যবাদ পাশে থাকার জন্য।
বলুন এটা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা একটা বড় প্রশ্ন কিন্তু সত্যিই তো। থ্যাংক ইউ ফর ইওর গুডউইল, থ্যাংক ইউ ফর ইওর লাভ। মানে স্যারের এখন বয়স কত হয়েছে? আই এম নাও 67 ইয়ার্স ওল্ড, 67 বছর বয়স আমার এখন। কিন্তু অফুরন্ত শক্তি রয়েছে এবং তার সাথে একটা প্রাণোচ্ছল ব্যাপার রয়েছে, এনার্জেটিক। এটা এই চাবিকাঠিটা ঠিক উনি ঠিক বলেছেন, আমরাও জানতে চাই এই চাবিকাঠিটা কি। আমি আজকেও সকালবেলা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে আমি দৌড়াদৌড়ি করেছি। বাহ, ওই নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ক্যাম্পাস, পুরো ক্যাম্পাসটা। আচ্ছা, হ্যাঁ। তো বিকে আয়েঙ্গার লিখেছেন এবং বলতেন our mind functions through nervous system and yoga tones up our nervous system. অর্থাৎ ডক্টর সরকার রামকৃষ্ণ কথামৃতেতে মহেন্দ্রনাথ গুপ্ত যিনি রামকৃষ্ণ কথামৃতে বইটা লিখেছেন, ডক্টর সরকার বললেন our life consists of nerves, অর্থাৎ আমাদের জীবনটা গোটা জীবনটাই নার্ভাস সিস্টেম and yoga tones up that nervous system. And that is the secret of all enthusiasm, all energy, all intellectual power, all hundreds of benefits. So আমি বলবো যোগাই আমার জীবন বদলে দিয়েছে। আচ্ছা, আমি এই যে ভুটানে দেখুন, আমি ফরেস্ট ডেভেলপমেন্ট করেছি ভুটানে at my own interest. আমি ক্লিনিং ক্যাম্পেইন করেছি ভুটানে at my own interest. আমি হেলথ সার্ভিস দিয়েছি at my own interest. আরেকটা বিষয়, আপনার ওই বিষয়টা আমার তুলে ধরা হয় নাই, ফুটবলের ধারাভাষ্য পাঠ, কমেন্ট্রি করা, এইটা এই যে দক্ষতার সঙ্গে আপনি করেছেন। ইয়েস, তাও আবার সেই ভুটানের মতো। ভুটানে আমি ফুটবলের কমেন্ট্রি করেছি ইংরেজিতে, যেটা নাকি অত্যন্ত কঠিন, যে মানুষটার মুখ দিয়ে ইংরেজি ওয়ার্ড বেরোতো না, সেখানে কমেন্ট্রি পাস, মানে এটা কিন্তু একটা দুর্দান্ত সাফল্যের চাবিকাঠি। ইন্টার ডিস্ট্রিক্ট ফুটবল টুর্নামেন্ট আমার স্কুলে। আচ্ছা আচ্ছা, সেইখানে আমার প্রিন্সিপাল ট্রাস্ট করছেন চৌধুরী উইল বি এবল টু ডু দ্য কমেন্ট্রি, আর আমার ইয়ে ছিল আমার প্রিন্সিপাল যা বলবেন আমি সেটাই করব, কোনো ডিসএগ্রিমেন্ট নেই। তো শুরু করেছি, প্রথমে প্রচুর ভুল, কিন্তু ভুটানের একটা অ্যাডভান্টেজ জানেন, ভুটানিজ পিপল, আমি 99টা যদি ভুল করি ওর কোনো ক্রিটিসিজম নেই, একটা যেটা ভালো বললাম, রাইট বললাম, লট অফ অ্যাপ্রিসিয়েশন এন্ড কমেন্ডেশন। এটাতে মানসিক জোরটাও বেড়ে যায়। দ্যাট ইজ ইয়েস বুস্টেড আপ মাই কনফিডেন্স। আচ্ছা, এরপরে ধীরে ধীরে হলো এই 11 বছর ধরে ফুটবল কমেন্ট্রিতে সন্তোষ চৌধুরী, ফুটবলটা সন্তোষ চৌধুরী, তখন আমার কনফিডেন্স লেভেল এমন বেড়ে গেল, একদিন চিফ জাস্টিস ডিস্ট্রিক্ট কোর্টের জাজ বলেই ফেললেন খেলার শেষে, কমেন্ট্রির শেষে, মিস্টার চৌধুরী, আই কুড নট ফাইন্ড এনি ডিফারেন্স বিটুইন ইয়োর কমেন্ট্রি অ্যান্ড দ্য কমেন্ট্রি অ্যাট দ্য ওয়ার্ল্ড কাপ ফাইনাল ফুটবল ম্যাচ। বাহ, ইটস আ গ্রেট কমেন্ট। আচ্ছা, যাই হোক, আমাদের সময় শেষের দিকে। আমরা জানি আপনারা অনেকে ফোনে ওয়েটিং এ ছিলেন, কিন্তু আমাদের এই 40 মিনিট সময় এত সুন্দরভাবে কেটে গেল, এত ইন্সপায়ারিং কথাবার্তা, অর্থাৎ এত উৎসাহর কথা আমরা শুনলাম, যেটা নিয়ে কিন্তু আমরা এগিয়ে চলতে পারি। আশা রাখবো আমাদের আজকের এই অনুষ্ঠান থেকে কিন্তু অনেক ইতিবাচক বার্তা আমরা তুলে ধরতে পেরেছি। যেই মানুষটি একেবারে কোচবিহারের একটি গ্রাম থেকে উঠে আসা, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের একটি গ্রাম থেকে উঠে আসা একটি মানুষ, যে কিনা প্রথম দিকে ইংরেজিতে অনেকটা অদক্ষ ছিলেন, তারপর আস্তে আস্তে গ্র্যাজুয়েশনের পর সে কিন্তু তার অদম্য ইচ্ছা শক্তির বলে আজকের এই 2025-এর সেটে দাঁড়িয়ে, 2025-এর বছরে দাঁড়িয়ে তার একের পর এক সাফল্যের চাবিকাঠি, তার সাফল্যের ইতিহাস আমাদের কাছে কিন্তু তিনি তুলে ধরলেন। মানে এই যে ইতিবাচক বার্তাকে আমরা মেলে ধরছি বা ইতিবাচক বিষয়কে আমরা আপনাদের সামনে তুলে ধরছি, এখানেই কিন্তু আমরা সার্থক, এখানেই আমরা কিন্তু সফল, যে এই শিক্ষাসুলুক অনুষ্ঠান করে বা শিক্ষাসুলুকের মধ্য দিয়ে আমরা এরকম বার্তাই দিতে চাই যে মনের ইচ্ছা, একেবারে মনের শক্তি, তার সাথে পরিশ্রম, সবকিছু মিলিয়ে সাফল্য, অর্থাৎ সফলতা। আর এই বার্তাই থাক। তার সাথে আমরা ধন্যবাদ জানাই আমাদের আজকের এই বিশিষ্ট মানুষটিকে, সন্তোষ চৌধুরী স্যারকে। স্যারকে অসংখ্য ধন্যবাদ। It has been a great privilege. থ্যাংক ইউ স্যার। আর আপনাদের মতো মানুষেরাই মানে সমাজের কিন্তু একটা ইতিবাচক বার্তা বহন করেন। আপনাদেরকে অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য। শুভরাত্রি, ভালো থাকবেন। আবারও আগামী কাল বলবো না, আগামী সপ্তাহের এরকম শনিবারে কিন্তু আমাদের সাথে দেখা হবে 6টা থেকে লাইভে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শিক্ষাসুলুক অনুষ্ঠানটি নিবেদন করছেন হোপ অ্যান্ড হিল ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার।